সারি ধরে রাখো, বেয়নেট প্রস্তুত করো, তাদের এখন পিছু হটাও। আক্রমণ! এগিয়ে চলো, দেশকে বাঁচাও। স্রেফ একটা প্রাইভেট প্রফিট করা কোম্পানি বাণিজ্যের নাম করে এসে আস্ত একটা উপমহাদেশ দখল করে নিচ্ছে। ভাবুন তো ব্যাপারটা, কোনো রাজা বা দেশের সরকার নয়, স্রেফ শেয়ার হোল্ডারদের একটা কোম্পানি কিভাবে কোটি কোটি মানুষের ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারে। মানব ইতিহাসের অন্যতম অদ্ভুত আর অবিশ্বাস্য এক বাস্তবতা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। কিভাবে একটা মাত্র কর্পোরেশন এত বড় বড় সব সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিল। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই আগ্রাসী বিস্তারের মাত্রাটা ছিল রীতিমতো কল্পনাতীত। তারা কিন্তু শুধু ব্যবসাতেই আটকে থাকেনি, কূটনীতি, বিশাল সামরিক শক্তি আর চতুর প্রশাসনিক কৌশল খাটিয়ে তারা পুরো ভারতীয় উপমহাদেশের মানচিত্রটাই একেবারে বদলে দিয়েছিল। এই পুরো ঘটনাটা ভালোভাবে বোঝার জন্য আজ আমরা বেশ কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে তারা ব্যবসায়ী থেকে শাসক হল, এরপর তাদের দেওয়ানি রাজস্ব ইঞ্জিন, তারপর জলদস্যুদের মিথ, মারাঠাদের পতন এবং সবশেষে অর্থনৈতিক শোষণ ও তাদের বিরুদ্ধে গড়ে ওঠা সেই ঐতিহাসিক বিদ্রোহ। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, ব্যবসায়ী থেকে শাসক, বাণিজ্যের আড়ালে ক্ষমতা দখলের গল্প। সালটা ১৬০০। দ্য কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিজ, এই নামে তাদের যাত্রা শুরু। শুরুতে তারা কিন্তু নিছকই উপকূলীয় অঞ্চলে সাধারণ বাণিজ্য কুঠি বানাচ্ছিল। ওই যে ১৬১১ সালে মসলিপত্তনমে আর ১৬১২ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের পারমিশন নিয়ে সুরাটে। কিন্তু এই সাধারণ ট্রেডিং পোস্ট থেকে তারা কিভাবে যেন একেবারে হস্টাইল মিলিটারি টেকওভারের দিকে চলে গেল। ১৭৫৭ সালের পলাশি আর ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধে তাদের সেই আগ্রাসী সামরিক বিজয় ভাবলে অবাক হতে হয়। রবার্ট ক্লাইভের মতো লোকজনের নেতৃত্বে তারা স্রেফ ব্যবসার গণ্ডি পেরিয়ে রীতিমতো দুর্ধর্ষ এক সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে যাব। সামরিক বিজয়ের পর কোম্পানির বিশাল প্রশাসনিক পরিবর্তনের ধাপ, দেওয়ানি রাজস্ব ইঞ্জিন। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে এই দেওয়ানি অধিকার। ১৭৬৪তে বক্সারের যুদ্ধের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার আর ওড়িশার রাজস্ব বা ট্যাক্স আদায়ের অধিকার দিতে বাধ্য হন। এই একটা চুক্তি গেম চেঞ্জার ছিল। কোম্পানি রাতারাতি সাধারণ বণিক থেকে বিশাল ভূখণ্ডের একেবারে ডিরেক্ট শাসক আর কর আদায়কারীতে পরিণত হয়ে গেল। মুঘলদের আগের স্ট্রাকচারটাকে কাজে লাগিয়েই তারা এক ভয়ঙ্কর নতুন রাজস্ব ইঞ্জিন চালু করে। আর এই রাজস্ব ইঞ্জিনের ইম্প্যাক্টটা ছিল ভয়াবহ। ৭০ লক্ষ থেকে ১ কোটি, এটা কিন্তু স্রেফ কোনো নম্বর নয়। দেওয়ানি পাওয়ার পর কোম্পানির ওই অনভিজ্ঞ আর চরম আগ্রাসী কর আদায়ের ফলে ১৭৬৯-১৭৭০ সালের দিকে বাংলা এক মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। এত বড় বিপর্যয়েও কোম্পানির তরফ থেকে কোনো ট্যাক্স মাউকুফ বা উল্লেখযোগ্য কোনো ত্রাণ দেওয়া হয়নি। মানে চিন্তা করা যায়। ফলস্বরূপ এই বিশাল সংখ্যক মানুষ, যা ছিল তৎকালীন ওই অঞ্চলের জনসংখ্যার প্রায় ১/৩ থেকে ১/৪, স্রেফ অনাহারে প্রাণ হারায়। এই পর্যায়ে আমরা আলোচনা মোড় ঘোরাব আমাদের তৃতীয় পর্বের দিকে, জলদস্যুদের মিথ, যেখানে আমরা কোঙ্কণ উপকূলের প্রচলিত কিছু ইতিহাস যাচাই করে দেখব। এখন একটা প্রশ্ন করা যাক, ইউরোপীয়রা যাদেরকে বারবার জলদস্যু বলেছে, সেই আংরিয়ারা কি আসলেই জলদস্যু ছিল? সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আংরিয়া পরিবারকে ইতিহাসের পাতায় স্রেফ দস্যু হিসেবেই পোর্ট্রে করেছে। কিন্তু আসল ঘটনা বুঝতে হলে আমাদের কোঙ্কণ উপকূলের সামুদ্রিক প্রতিযোগীদের আসল পরিচয়টা একটু তলিয়ে দেখতে হবে। ১৬৮৮ সাল থেকেই মারাঠা নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কানহোজির হাত ধরে এই আংরিয়া নৌ সাম্রাজ্যের উত্থান। আসল ব্যাপার হল, তারা মোটেও কোনো বিক্ষিপ্ত জলদস্যু ছিল না, তারা ছিল মারাঠা সাম্রাজ্যের সম্পূর্ণ বৈধ নৌকর্তৃপক্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তারা প্রায় ৩৮ বছর ধরে এক দীর্ঘমেয়াদী নৌযুদ্ধ চালিয়ে গিয়েছিল। এমনকি ব্রিটিশ নৌবাহিনী বছরে ৫০,০০০ পাউন্ডের বিশাল অঙ্ক খরচ করেও এই আংরিয়াদের শক্ত ঘাঁটিগুলো সহজে ভাঙতে পারেনি। এই দস্তক বা কার্তাজের ধারণাটা কিন্তু পুরো ব্যাপারটা দারুণভাবে ক্লিয়ার করে দেয়। আংরিয়ারা আসলে ইউরোপীয় শক্তিগুলোর মতোই নিজেদের জলসীমায় নিজেদের সার্বভৌমত্ব আর রাজস্ব ব্যবস্থা প্রয়োগ করছিল। তাদের সীমানায় বাণিজ্য করতে হলে দেশি বিদেশি সব বণিককেই এই পাস বা কার্তাজ নিতে হতো। ব্রিটিশ কোম্পানি এই দেশীয় শক্তির আধিপত্য মানতে চায়নি দেখেই তাদেরকে জলদস্যুর ট্যাগ দিয়ে দিয়েছিল। অথচ আংরিয়ারা মূলত তাদের নিজেদের সমুদ্রসীমার বৈধ প্রশাসনিক অধিকারটাই খাটাচ্ছিল। এবার আমরা উপকূল থেকে নজর ফেরাব ভেতরের দিকের এক বিশাল শক্তির দিকে। আমাদের চতুর্থ পর্ব, মারাঠাদের পতন।
কোম্পানির সবচেয়ে বড় ল্যান্ড বেসড কম্পিটিটর। চলুন দেখি এই জটিল সংঘাতটা কিভাবে এগোলো। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে সালবাই চুক্তির মাধ্যমে মারাঠারা কিন্তু নিজেদের আধিপত্য ধরে রাখতে পেরেছিল, মানে প্রথম রাউন্ডে মারাঠারাই বিজয়ী। কিন্তু কোম্পানি তো থামার পাত্র নয়, তারা মারাঠাদের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে বারবার আক্রমণ করে। এরপর দ্বিতীয় আর তৃতীয় যুদ্ধের মাধ্যমে দেওগাঁও বা সূর্যি অঞ্জনগাঁওয়ের মতো বিভিন্ন অসম চুক্তি করতে বাধ্য করে তাদের, এবং অবশেষে 1818 সালের মধ্যে তারা এই সুবিশাল আর শক্তিশালী মারাঠা সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমাদের একেবারে শেষ পর্ব, অর্থনৈতিক শোষণ এবং বিদ্রোহ, কোম্পানির চূড়ান্ত অর্থনৈতিক পরিণতি আর তাদের পতনের গল্প। 1750-এর দশকে ভারত থেকে মূলত সূক্ষ্ম তুলা আর রেশমের মতো দামি লাক্সারি জিনিস রপ্তানি হতো, আর বিনিময়ে আসত প্রচুর মূল্যবান ধাতু। কিন্তু কোম্পানি পুরোপুরি ক্ষমতা নেওয়ার পর অর্থনীতির এই চিত্রটা একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। ভারতকে তারা ম্যানুফ্যাকচারিং হাব থেকে স্রেফ কাঁচামাল মানে কাঁচা তুলা, আফিম আর নীলের সাপ্লায়ারে পরিণত করে, আর উল্টোদিকে ব্রিটিশ কারখানায় তৈরি কাপড়ে ভারতের বাজার ভরিয়ে দেয়। একটা কর্পোরেট প্রতিষ্ঠান কিভাবে একটা গোটা অঞ্চলের উৎপাদন ব্যবস্থাকে নিজেদের স্বার্থে হাইজ্যাক করতে পারে, এটা তার ক্লাসিক উদাহরণ। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং আর ভয়ঙ্কর দিকটা খেয়াল করুন। ভারতের মোট রপ্তানির 40% ছিল আফিম। হ্যাঁ, 40%। চীনে চায়ের বিশাল ডিমান্ড ছিল, কিন্তু ব্রিটিশরা এর বিনিময়ে নিজেদের সোনা বা রূপা খরচ করতে রাজি ছিল না। তাই তারা ভারতের কৃষকদের দিয়ে জোর করে এই আফিম উৎপাদন করাতো এবং সেটা চীনে পাঠাতো চায়ের পেমেন্ট হিসেবে। নিজেদের চায়ের বাণিজ্যের ফান্ডিংয়ের জন্য কোম্পানি কতটা আগ্রাসী কৌশল নিয়েছিল, এটা ভাবলে আজও শিউরে উঠতে হয়। কিন্তু এত শোষণ তো আর দিনের পর দিন চলতে পারে না। দীর্ঘদিনের এই ক্ষোভ 1857 সালে এক বিশাল বিদ্রোহের রূপ নেয়। কারণগুলো খুব স্পষ্ট। 1856 সালে অযোধ্যা অধিগ্রহণের ফলে অনেক সিপাহী তাদের পুরনো সুযোগ সুবিধা হারায়। পাশাপাশি সৈন্যদের জোর করে বিদেশে যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত আর সবসময় বর্ধিত ভূমি রাজস্বের আশঙ্কা, সব মিলিয়ে পুরো বেঙ্গল আর্মি সহ সাধারণ মানুষের ভেতর জমে থাকা বারুদে আগুন লেগে যায়। 1857 সালের সেই মহাবিদ্রোহ কোম্পানির ভিত এতটাই কাঁপিয়ে দিয়েছিল যে খোদ ব্রিটিশ সরকার সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হয়। 1858 সালের আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির শাসনের অফিসিয়ালি অবসান ঘটায়। শুরু হয় ব্রিটিশ রাজের সরাসরি শাসন। আর এভাবেই সমাপ্তি ঘটে ইতিহাসের সবচেয়ে আগ্রাসী একটা কর্পোরেট রুলিংয়ের। পুরো বিশ্লেষণটা থেকে কিন্তু খুব বড় একটা চিন্তার খোরাক পাওয়া যায়। যদি শত শত বছর আগে স্রেফ একটা প্রাইভেট কোম্পানি বৈশ্বিক অর্থনীতিকে নিজের মতো করে রিশেপ করতে পারে, একের পর এক বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে, তাহলে বর্তমান যুগে এই মডার্ন কর্পোরেট শক্তির লিমিটেশনটা আসলে কোথায়? ইতিহাস আমাদের এই প্রশ্নটাই বারবার ছুড়ে দেয়, যা নিয়ে আসলেই গভীরভাবে ভাবা প্রয়োজন।